আসিফ, তুই কই? তোর দুলাভাই তো উপর থেকে নামার সময় সিঁড়ি থেকে পড়ে যায়। মাথা দিয়ে প্রচন্ড বেগে রক্ত বের হচ্ছিল। হাসপাতালে নিয়ে এসেছি। সুমি আপু কান্না করছে মনে হয়। আমি আসছি। তাড়াতাড়ি করে হাসপাতালে ছুটলাম। যখনই বাসায় ফিরে যাওয়ার কোনো সুযোগ থাকে তখনই বিপদ চলে আসে। হাসপাতালে যাওয়ার পরে শুনতে পাই দুলাভাই আর নেই। সবাই কান্না করছে, সুমি আপু নিজেও। জানি না লোক দেখানো কিনা। এখন আমি ভাবছি এই সত্যটা জেনেও কি বাসায় ফিরতে পারলাম না। সুমি আপুকে জিজ্ঞাসা করলাম কিভাবে এমন হলো। সুমি আপু আমাকে বলল বাসা থেকে বের হওয়ার সময় সিঁড়ি থেকে পড়ে মাথা ফাটিয়ে ফেলে। কিন্তু কিভাবে পড়লো সুমি আপু বলতে পারছে না। কান্নার মুখের একটা সময়। যতই খারাপ মানুষ হোক, মনের মধ্যে মানুষের জন্য কিছুটা কষ্ট তো থেকেই যায়। মাইশা আপু একটু বেশিই কান্না করছে। একমাত্র ভাই ছিল, আস্থা হারিয়ে ফেলল। দুলাভাইয়ের মৃতদেহ বাসায় নিয়ে আসা হলো। আমাদের বাড়ি থেকে আব্বু আম্মু ভাইয়া ভাবি শুনেছি মিথিলাও দুলাভাইকে দেখতে এসেছে। কিন্তু এখানে কি আমার থাকা মানায়? আর আমিও তো যেতেও পারবো না। মাইশা আপু ভাববে এমন বিপদের দিনে আমি চলে গেছি। তবে আমার মনে একটা কষ্ট, এত কিছু জেনেও কি আমি বাসায় যেতে পারবো না? আব্বু ভাইয়াদের সামনে যেতে পারবো না? কে জানতো এমন একটা দুর্ঘটনা ঘটে যাবে। তখন যদি আগের মতন রেকর্ড করে রাখতাম তাহলে তো আব্বু ভাইয়াকে সব দেখানো যেত, আর আমি বাড়ি ফিরতে পারতাম। পরিবারের সবাই চলে এসেছে, সাথে মিথিলাও। মিথিলা আগের মতো নেই, মনে হচ্ছে শুকিয়ে গেছে। মনে অনেক কষ্ট নিয়ে বেঁচে আছে, কিন্তু বলবার মানুষ পাচ্ছে না। আমার দিকে মিথিলার চোখ পড়তেই অবাক হয়ে তাকিয়ে আছে। হয়তো ভাবছে এত কিছুর পর আসিফ এখানে কি করছে, এত ভালো মানুষ হতে কে বলেছে। কিন্তু কথা বলার সাহস নেই। আমি মিথিলাকে ইশারায় ডাকলাম। মিথিলাও আমার সাথে কথা বলার জন্য এগিয়ে আসছিল। হঠাৎই আব্বু আমাকে দেখে ফেলল। তুই এখানে কেন? এখান থেকে চলে যা বলছি। আব্বুর এমন ব্যবহারে আশেপাশের লোকজন হাঁ করে তাকিয়ে আছে। মিথিলাও এক পা দু পা করে পিছিয়ে যাচ্ছে। আব্বু, আমি তো দুলাভাইকে দেখতে এসেছিলাম। তুই আমাকে আব্বু বলবি না। আর তুই কি দেখতে এসেছিস? হ্যাঁ, তোর মতো ছেলে এই লাশকে দেখলেও সেই লাশটাও জাহান্নামে যাবে। সরি আব্বু, আমি যাচ্ছি। আমি চলে যেতে পা বাড়ালাম। আসিফ, কই যাচ্ছ? আঙ্কেল, এত বছর পর ছেলের উপর এত রাগ কেন দেখাচ্ছেন? আব্বুর মুখ তো বন্ধ হয়ে এসেছে। নিজের মুখে ছেলের খারাপ কাজের কথা বলতে পারছে না, তবে মনের ভেতরে অনেক রাগ দেখতে পাচ্ছি। আপু, আব্বু আমাকে দেখে রাগ কন্ট্রোল করতে পারছে না। আর এমন একটা সময় এই ধরনের পরিস্থিতি না হওয়াই ভালো। আমার তো কিছু করার নেই, আমার হাতে যে প্রমাণ নেই। আর আজ প্রমাণ থাকলেও তা প্রকাশ করতে পারতাম না। লাশটার সামনে রেখে তার পাপ কাজগুলো তুলে ধরার মতন ছেলে আমি না। রিমি, আশা, হৃদয় ভাইয়া সবাই দেখেছে, আমার সাথে ঘটে যাওয়া সব কিছুই দেখেছে। আমি চলে যাওয়ার সাথে সাথে রিমিও চলে আসতে লাগলো। কি থেকে কি হয়ে গেল আসিফ? আজ তো তোমার বাসায় ফিরে যাওয়ার কথা ছিল। সবই নিয়তি। চলো বাসায় যাই। হুম। বাসায় এসে মন খারাপ করে বসে আছি। রিমি আব্বু আম্মুকে সব কিছু বলেছে। ঘুমিয়েছিলাম, রাত 8টা হবে, রিমি ডাকছে। আসিফ, উঠো। ভালো লাগছে না রিমি। আসিফ, তোমার পরিবারের লোকজন এসেছে। রিমির কথা শুনে লাফিয়ে উঠি। কি ব্যাপার, পরিবারের লোকজন এখানে কেন? আমি ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি রিমি সত্যিই বলেছে। সুমি আপু, আব্বু আম্মু ভাইয়া আর ভাবি সবাই এখানে। আমি খুব ভয়ে ভয়ে নিচে নামলাম। আব্বু আম্মু, তোমরা? আব্বু আমাকে দেখা মাত্রই জড়িয়ে ধরল। আমি তো অবাক হয়ে তাকিয়ে আছি। কি হচ্ছে, স্বপ্ন না তো? আসিফ বাবা, তুই আমাকে মাফ করে দে। আমি তোকে চিনতে পারি নাই। আমি তোকে রাগ আর অভিমানের কারণে অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি। না আব্বু, আপনারা চোখে যা দেখছেন তার প্রতিক্রিয়া দেখিয়েছেন। আপনার কোনো ভুল ছিল না। বাসায় চল। আব্বু, বাসায় যাব, কিন্তু কিন্তু কি, বৌমাকে রেডি হতে বল। আব্বুর মুখে এমন কথা শুনে আমি আরও অবাক হয়ে গেলাম। হচ্ছেটা কি এইসব? আব্বু সব কিছু কিভাবে জানলো আর এত সহজেই আমাদের বিয়ে মেনে নিল? আশেপাশে সবার মুখে হাসি দেখছি, কিন্তু শুধু আমিই কনফিউজ। এগুলো হচ্ছেটা কি? আমি আসলে কিছুই বুঝতে পারছি না। এগুলো হচ্ছেটা কি? আমাকে প্লিজ বলবা কিছু। আমি আম্মু ভাবি সুমি আপুর সামনে গিয়ে। আজ যখন আমি তোর সাথে বাজে ব্যবহার করে সবার সামনে অপমান করি, তখন সুমি আমাকে লাশ কবর দেওয়ার পর সবকিছু জানায়।
আর সব কিছু প্রমাণ দেওয়ার জন্য একটা ভিডিও দেখায়। আর সব কিছু দেখে আমি আমার ভুলগুলো বুঝতে পারি। আর মিথিলা, তোর কোনো দোষ ছিল না, সব কিছু জানতে পারি। সুমি বলল তুই নাকি এখানে থাকিস। তারপর সুমি আমাদের সবাইকে নিয়ে এখানে চলে আসে। আসার পর রিমির আব্বু আম্মুর সাথে পরিচয় হয়। প্রথম পরিচয় পেয়েই রিমির আব্বু আমাকে বেয়াই বলে সম্বোধন করে আর আমাদের নানাভাবে আপ্যায়ন করতে শুরু করে। বেয়াই বলার কারণ জানতে চাইলে বলে রিমির সাথে নাকি তোর বিয়ে হয়ে গেছে। প্রথমে অনেক রাগ হয়, কিন্তু পরে যখন রিমির মাকে দেখি তখন সব রাগ চলে যায়। রিমিও অনেক লোককে আমাদের পরিচয় জানতে পেরে অনেক আদর এবং সম্মান দেয়। আমার পরিবারের লোকজন যে আমাকে অনেক ভালোবাসে তার প্রমাণ আজ আবার পেলাম। আর রিমির পরিবারের কথা তো নতুন করে কিছু বলার নেই। তবে সুমি আপু কী এমন প্রমাণ দিল আপুর কাছেই জানতে হবে। আব্বু, আমি বাসায় ফেরা থেকে রিমিকে মেনে নেবেন কি না সেই ব্যাপার নিয়ে অনেক ভয়ে ছিলাম, কিন্তু সব কিছু এত সহজে হয়ে যাবে ভাবতেও পারছি না। আব্বু, আপনি সেরা। আব্বুকে আবার জড়িয়ে ধরলাম। আঙ্কেল আন্টি, হৃদয় ভাইয়া, আশা সবার কাছ থেকে বিদায় নিয়ে রিমিকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। সুমি আপু তার বাড়িতে, কেননা তার স্বামী আজ মারা গেছে। কিন্তু আমি এখনও জানতে পারলাম না সুমি আপু কী এমন প্রমাণ দিয়েছিল আব্বুকে। মিথিলা হয়তো এখনও জানে না আমার আসল সত্যিটা জেনে গেছি। আব্বু আমাকে বাসায় নিয়ে যাচ্ছে, সাথে রিমিকেও। তবে মিথিলার জন্য আমার খুব বেশি মন খারাপ করছে। কেন করছে তার উত্তর প্রথম হলো, আমি মিথিলাকেই ভালোবাসতাম। মিথিলার সাথে এমন কিছু ঘটেছে যার জন্য মিথিলা আমাকে ভালোবাসার কথা মুখ খুলে বলতে পারেনি। কারণ দুলাভাই মিথিলাকে নানাভাবে ভয় দেখিয়েছে, ব্ল্যাকমেল করেছে। আমি না হয় সব পেয়ে গেলাম, রিমির মতন মেয়েকে জীবনসঙ্গিনী হিসেবে, আর আমার পরিবার। কিন্তু মিথিলার এই ত্যাগের জন্য কি পাবে আর কি হারিয়েছে? আপনি যদি মনে করেন আমি এই ঘটনার সবচেয়ে বেশি ত্যাগ দিয়েছি, আমার মনে হয় মিথিলা আমার থেকে কয়েক গুণ বেশি ত্যাগ দিয়েছে। জানতে চান কিভাবে? একবার ভাবুন তো, একটা মেয়ে যে তার জীবন বাঁচাতে তার সর্বত্র বিলিয়ে দিতে বাধ্য হয়, সেই মেয়ে কতখানি ত্যাগ দিতে বাধ্য হয়, ভালোবাসার মানুষটিকে হারাতে হয় শুধু পরিবার আর তার বোনের কথা ভেবে। কাউকে সত্যটা বলতে পারে না। আপনি কিন্তু তাকে স্বার্থপর বলতে পারবেন না, কারণ মিথিলা সেসব নিজের জন্য নয়, তার পরিবার আর তার আপুর সংসার বাঁচানোর জন্য করেছে। তবে বাড়িতে যাচ্ছি, মনে অনেক আনন্দও লাগছে বটে, কেননা 2 বছরের বেশি বাড়িতে যায় না। কত বন্ধুবান্ধবদের সাথে, খেলার সাথীদের সাথে যোগাযোগ নেই। সবার সাথে আবার যোগাযোগ করতে পারবো, প্রিয় খেলা ক্রিকেটটাকেও আবার খেলতে পারবো। তবে আমি আরও বেশি আনন্দিত আব্বু আম্মু রিমিকে মেনে নিয়েছে। আর রিমিকে দেখে, তাদের হাসি মাখা মুখ দেখেই আমার মনটা ভরে গিয়েছিল। আসলে সব কিছু এত সহজভাবে ঘটে যাবে আমি কল্পনাতেও করতে পারছি না। এর জন্য তো সুমি আপুর ক্রেডিট দিতেই হয়। আর আপু কীভাবে আমাকে নির্দোষ প্রমাণ করেছে তা না হয় ভাবি আর আম্মুর কাছ থেকেই জেনে নিব। আসিফ, বিয়ে করে নিয়েছিলে, আমাকে তো একবারও জানাতেও পারতে। ভাবি মন ভার করে। তাহলে কি ভাবি রাগ করলো? ভাবি তো রাগ করার মতন মেয়েই না। সরি, আমি আসলে খুব ভয়ে ছিলাম। তোমরা আমাকে ভুল বোঝো কি না? কি ভুল ভাববো? যদি ভাবতে এমনি বাসায় আসতে পারছি না, আবার বিয়ে করে ফেলেছি, তাও তোমাদের না জানিয়ে। তাই তো। আসলে রিমি আর আমার বিয়েতে অনেক ঘটনা আছে। বাড়ি চলো, সবাইকে সবকিছু বলছি। আচ্ছা আসিফ, আমারও একটা প্রশ্ন। রিমির পরিবার তো অনেক ধনী, তারপরও তোকে যেখানে থাকার জায়গা নেই, তোর সাথে নিজের মেয়েকে বিয়ে দিল কিভাবে? আম্মু, রিমির আব্বু আম্মু অনেক ভালো, আমাকে তাদের পাশে থাকতে দেয়, পড়ালেখার ব্যবস্থা, সাথে নিজের কোম্পানিতে চাকরিও দেয়। আর রিমি আমাকে ছাড়া বাঁচবে না, তাই রিমিকেও আমাকে দিয়ে দেয়। ওদের মতন মানুষ হয় না। ঠিকই বলছিস। তবে রিমিকে কিন্তু আমার অনেক বেশি পছন্দ হয়েছে। কি মিষ্টি দেখতে, মাশাআল্লাহ। রিমিকে মাথায় হাত বুলিয়ে দিয়ে রিমির মনেও অনেক আনন্দ। প্রথমে হয়তো রিমি ভাবতো আমার পরিবার অনেক খারাপ, কারণ কোনো কিছু না জেনেই আমাকে বাসা থেকে বের করে দিয়েছিল। এখন হয়তো ভাবছি এত মিশুক আর ভালো মানুষ কেমনে হয়। এটা স্নেহের অধিকার। যার প্রতি ভালোবাসা বেশি, মানুষ তার দেওয়া কষ্টে ব্যতীত হয় বেশি। আর যার জীবনে শাসন নেই, তার জীবনে ভালোবাসাও নেই। তাই আমি আব্বুর প্রতি রাগ নয়, অনেক খুশি। কারণ আমার বাবা প্রমাণ করেছে, দোষ নিজের ছেলের হোক, তার শাস্তি তাকে পেতেই হবে। কিন্তু বর্তমান সমাজে এমন ন্যায় বিচার উঠেই গেছে। নেতার ছেলে 7 খুন মাপ, ধর্ষণ করে ছেলে, আর বাবা সেই ছেলেকে প্রোটেকশন দেয়। নেতার ছেলে খুন করে, বাবা তার প্রোটেকশন দেয়।
নেতার ছেলে ইপ্রেজিং করে কোনো দোষ নেই, আর নেতার মেয়ের দিকে তাকালেই দোষ। গাড়িতে অনেক কথাবার্তা হতে হতে বাড়িতে চলে আসি। বাড়িতে পা রাখতেই মনে কেমন যেন শান্তির হাওয়া বইতে লাগলো। বাড়ির ঘ্রাণ যে আমার নাকে এসে লেগেছে, কি এক পরিচিত ঘ্রাণ। আমি আমার রুমে গিয়ে বসলাম। রুমের চারপাশ ভালো করে দেখছিলাম, কোনো কিছুর পরিবর্তন হয়নি, যেভাবে রেখেছিলাম সেভাবেই আছে। সবচেয়ে বড় কথা হলো রুমে ময়লাও পড়েনি। তাহলে কি ভাবি আমায় দেওয়া কথা রেখেছিল যেন আমার রুমটা স্টোর না হয়? ভালো লাগছিল রুমটা আগের মতো পেয়ে। ভাবির মুখে হাসি নিয়ে ভাবির দিকে তাকালাম। কি আসিফ, কিছু বলবা? ভাবি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আমার রুমটার কোনো পরিবর্তন করনি। কি বলো, এতদিন এভাবে ছিলে, কোনো পরিবর্তন হওনি? না রিমি, আসিফ চলে যাওয়ার সময় এই একটা কথাই বলেছিল, রুমটাকে যেন দেখে রাখি। রুমটা অনেক সুন্দর। সবকিছু ভাবির জাদু। হয়েছে, এতদিন আমি রুমটা দেখে রাখছি, এবার না হয় তুমি দেখে রাখো। সবার জীবনে মনে হয় বউকে ভাবি বলে এতদিন তোমারটা আমি দেখে রেখেছি, এবার তোমারটা তুমি দেখে রাখো। কিন্তু আমার বেলায় সবকিছুই অন্যরকম। রুম আর রুমের মালিক দুটাই এখন আমার, তাই এগুলোতে আমাকেই দেখে রাখতে হবে। ওকে দেখে রাখো, কাল সকালে কথা হবে। ভাবে চলে গেল। রাত তখন প্রায় 2টা, ঘুমানো দরকার। কিন্তু আমার মনে জানার ইচ্ছা কিভাবে সুমি আপু প্রমাণ দিল। এত রাতে আপুকে ফোন দেওয়া ঠিক না, তবে আমাকে যে জানতে হবে। আপুকে ফোন দিলাম। হ্যালো। আপু কি ঘুমিয়ে গেছো? না আসিফ, বলো। আপু, আব্বুকে কি প্রমাণ দিয়েছিলে আর কি বলেছিলে? তোমাকে তোমার দুলাভাইয়ের বলার সব কিছুই আমি রেকর্ড করে রেখেছিলাম, আর সেগুলো বড় আব্বুকে জানাই। সব কিছু শুনে বুঝতে পারে এখন কার দোষ ছিল আর কে কে বিনা দোষে শাস্তি পেল। বাকি কথা পরে বলবো, এখন ঘুমাও। কবে বলবা? আগে আমি বাসায় আসি, সামনাসামনি বলবো। আচ্ছা, তাহলে কি আপু কিছু লোকাচ্ছে? সকালে রিমির ডাকে ঘুম ভাঙল। ফ্রেশ হয়ে সবার সাথে নাস্তা করতে বসলাম। বাড়িতে যেন নতুন করে আনন্দ ফিরে এলো। সবার মুখে হাসি ফুটে উঠেছে, বিশেষ করে আব্বু আম্মুর মুখে। আম্মু তো রিমিকে নিজের মেয়ের মতন করে ভালোবাসছে। নাস্তা শেষ করে এলাকায় ঘুরতে বের হয়েছি। এলাকার বন্ধুবান্ধব, ছোট ভাই, বড় ভাই যে দেখছে সেই প্রশ্ন করছে আমাকে, এতদিন কোথায় ছিলাম, খবর ছিল না কেন, আরও নানা কথা। সবার সাথে অনেকক্ষণ কথা বলে বাসায় ফিরলাম। কেউ জানে না আমি বিয়ে করে ফেলেছি। আব্বু বলেছিল আয়োজন করে আবার বিয়ে হবে। বাসায় এসে শুনি মিথিলা এসেছে। চাচিও কি জানি আমি অপরাধে ছিলাম না? হয়তো সব কিছু জেনে গেছে। বাসায় এসে অনেকক্ষণ মিথিলাকে দেখব বলে মিথিলাদের বাড়ির দিকে তাকিয়েছিলাম, কিন্তু মিথিলাকে দেখছি না। তবে একটা ছেলেকে দেখেছি। এটা কি তাহলে মিথিলার জামাই? চাচিকে দেখলাম আমাদের বাসায়, আমাকে দেখে কেঁদে দিয়েছিল। চাচিও সব কিছু জেনেছে। রিমিকে দেখে চাচিও খুব পছন্দ করেছে। মিথিলাকে জানি আমি এসেছি? হয়তো জানে। তাহলে আমাদের বাড়িতে আসে না কেন? রাগ না অভিমান? বিকেলের দিকে আমি মিথিলার সাথে দেখা করতে গেলাম। মিথিলা কি যেন করছিল, পিছন থেকে ডাক দিলাম, মিথিলা। আমার কণ্ঠ শুনে মিথিলা পিছন দিকে ফিরে তাকালো। মনে হচ্ছে চমকে উঠেছে। কেমন আছিস মিথিলা? মিথিলাকে দেখে আমার চোখগুলো ভিজে আসছিল। আশিক তুই? মিথিলার চোখগুলো ছলছল করছে। আমি। মিথিলা, আমি সব জেনে গেছি। তোর সাথে কি হয়েছিল? হয়তো আরও আগেই জানতে পারতি, তুই তো আমার কথা শুনতেই চাসনি। যাকগে, শুনছি বিয়ে করেছিস। দেখে আসছিস? বিয়েটা হয়তো তোর সাথেই আমার হতো, তাই না? কিন্তু নিয়তি কি খেলা খেললো তো? উনি যা চাইবেন তাই হবে। এখন এসব নিয়ে ভেবে কি হবে বলতো? তুই একবার জানতে চাইলি না আমার সাথে কি হয়েছিল, নিজেই ত্যাগটাই দেখলি। মিথিলা প্রায় কেঁদে দিয়েছে। নিজেকে অপরাধী মনে হচ্ছে। ঠিকই তো, যাকে এত ভালোবাসতাম তার কথাগুলো কেন শুনতে চাইনি? কথাগুলো শুনলে হয়তো রিমির প্রেমে পড়তাম না। কিন্তু এখন মিথিলার জন্য খারাপ লাগা ছাড়া আর কিছুই নেই। সরি মিথিলা, অনেক রাগ হয়েছিল তোর ওপর। তোকে তো আমি অনেক ভালোবাসতাম, তাই তোর দেওয়া অপবাদ নিতে পারছিলাম না। কিন্তু একটা কথা মানতেই হবে, তুই আমাদের পরিবার, আমার সম্মান আর আপুর সংসার নিয়ে অনেক বেশি ভেবেছিস। থাক না কিছু,
স্বপ্ন অপূর্ণ, তারপরেও তোর প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেল। তখনই মিথিলার স্বামী কোথা থেকে যেন আসলো। মিথিলা আমাদের পরিচয় করিয়ে দিল। ছেলে দেখতে দারুণ স্মার্ট আর ব্যবহারে অনেক ভালো মনে হচ্ছে। আসলে খারাপের পরই ভালোই অপেক্ষা করে। দুলাভাই মারা যাওয়ার 5 দিন পর দোয়ার আয়োজন করে। আমাদের পরিবারের সবাইকে যেতে হবে। দোয়া করি আর না করি, দুলাভাইয়ের পরিবারের লোকজন এত ভালো মানুষ, না গিয়ে পারছি না। মাইশা আপু তো আমাকে নিজের ভাই মনে করে। পরিবারের সবাই গেলাম, রিমিকেও সাথে নিয়ে গেছি, কিন্তু মাইশা আপু আমাদের বিয়ের কথা শুনে একদম রাগ করে বসল। এখন মাইশা আপুকে বোঝানোটাই কষ্টের হয়ে দাঁড়িয়েছে। আপু, রাগ করেছো? রাগ করবো না? তোমরা এতদিন হলো বিয়ে করেছো, আমাকে একবার বলনি। বিয়েতে ইনভাইট না করেছো জানাতেও তো পারতে, তাই না? আপু, বিয়েটা তো এমনি এমনি হয় নাই। কি যে এক প্যারাতে বিয়েটা হয়, আশার কাছ থেকে না জানলে বিশ্বাস হবে না তোমার। আমি কি তোমাদের বিয়েতে যেতে বলেছি, নাকি জানালে কি ক্ষতি হতো? ভয়ে জানাইনি। যদি রাগ করো, ইনভাইট কেন করতে পারিনি তাই। কিন্তু এখন অনেক বেশি রাগ করছি। যাও, আর কথা নাই তোমাদের সাথে। আপু, আসলে আমাদের ভুল হয়েছে, এবারের মতো ক্ষমা করে দাও। তোমাকে ক্ষমা করলেও আসিফকে করব না। আসিফ ভেবেছে আমাকে জানালে আমি আনন্দে সবাইকে সব কিছু বলে দেব। আপু, তুমি তো জানলে আমি কিভাবে, আসলে ওই জন্যই বলি নাই। আব্বু আম্মু শুনলেই কষ্ট পাবে। কাল রাতে আসে আমাকে সব কিছু বলেছে, কিভাবে কি হয়েছে। দোয়া করি সুখে জীবন কাটাও। ধন্যবাদ আপু, আসলেই তুমি আমার সুইট আপু। হয়েছে, ট্রিট দিতে হবে কিন্তু। অবশ্যই। হুজুর এসে খাওয়া দাওয়া করে দোয়া করে গেল। কথা ছিল আজই বাসায় চলে যাব, কিন্তু দোয়া শেষ হতেই রাত 9টা বেজে গেছে। এত রাতে যাওয়াটা ঠিক হবে না। আর এদিক দিয়ে মাইশা আপু, সুমি আপু তো জোর করছেই। আর আমিও ভাবলাম সুমি আপুর থেকেই আজই সব কিছু জানবো। শুধু আমি না, হাজার হাজার পাঠক পাঠিকা জানবে আমার বাসায় যাওয়ার পেছনে কি এমন প্রমাণ ছিল, আর দুলাভাই কেন এভাবে সিঁড়ি থেকে পড়ে মারা গেল। রাত 10টা বাজে। মাইশা আপু, আপু, আশা, রিমি আরও অনেকে গল্প করছিল। আমিও ছিলাম সেখানে। আমি সুমি আপুকে দেখে উঠে গেলাম। আপু, তোমার সাথে একটু কথা আছে। কি কথা বল? আপু, কিভাবে প্রমাণ আটকে দিয়ে? কাল আমি তোদের সাথে বাড়িতে যাচ্ছি, সবকিছু সেখানেই বলবো। বাড়িতে অনেক লোক, কেউ শুনে ফেললে সমস্যা হবে। সুমি আপু কেমন ভয়ে ভয়ে আছে মনে হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে কালই হইল। আমি বুঝতে পারছি এখানে কিছু গড়বড় আছে, তাই বাড়িতে গিয়ে শোনা ভালো। লোকজন অনেক বেশি, কাপলদের জন্য আলাদা আলাদা রুম নেই। ছেলেদের এক রুম, মেয়েদের আরেক রুম। হৃদয় ভাইয়া আমি একই সাথে শুয়ে আছি। আমাদের মধ্যেই অনেক কথাই হচ্ছে। হৃদয় ভাইয়া নাকি সামনের মাসের 12 তারিখ আশাকে নিয়ে জাপানে চলে যাবে। রিমিকে সুখে রাখার জন্য বলেছে, আর কোনো কিছুর প্রয়োজন হলে জানাতে, আর ভুলে যেন না যাই। আমিও একই কথা বললাম। লেখক হলেও কারোর সাথে আড্ডা জমাতে পারি না। অনেকে আমার সাথে কথা বলে বোরিং ফিল করে, আর একবার কথা বললে আর একবার বলতে চায় না। অনেকে ভাবে আমি ভাব নিচ্ছি, কিন্তু আসলে আমি ভাব নেই না। আমি এমনই অল্প কথার মানুষ। নিচে নিচে কথা বলি, তাই তো গল্প লিখে মনের কথাগুলো প্রকাশ করি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে রিমিকে নিয়ে রিমিদের বাসায় যাচ্ছি। রিমির আঙ্কেল আন্টির কথা খুব মনে পড়ছে। সেখান থেকে এসেই বাড়ির দিকে রওনা দিব। ততক্ষণ রিমির পরিবারের লোকজন আমাদের জন্য অপেক্ষা করবে। রিমির বাসায় যেতেই রিমি আন্টিকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে দিয়েছে। আন্টিও কাঁদছে। মনে হয় কত বছর পর দেখা। আসলে ভালোবাসাটা এমনই হয়। আমি গিয়ে আঙ্কেল আন্টিকে সালাম করে শালাটাকে কোলে নিয়ে বসলাম। তারপর আঙ্কেলের সাথে কথা বললাম। আন্টিকে সালাম করে কেমন আছে জিজ্ঞাসা করলাম। রিমিকে ছাড়া বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছিল। কোনোদিন রিমি এক রাত আমাদের ছেড়ে থাকেনি। আজ 5 দিন এভাবে থাকলো রিমি। আর বাবা, তোমরা আসবে আমাদের জানিয়ে আসোনি কেন? আসলে আন্টি, আমরা তো সুমি আপুদের বাসায় এসেছি দুলাভাইয়ের দোয়া কামনায়। তাই রিমিকে বললাম, চলো এসেছি যখন দেখা করেই যাই। মানে কি থাকবে না? আসলে আঙ্কেল, অনেকদিন পর বাসায় গেছি তো, তাই কিছুদিন বাড়িতে থাকতে হবে। ও আচ্ছা, বাসার সবাই ভালো আছে? জি আলহামদুলিল্লাহ।
আব্বু মনে হয় 2-1 দিন পর আপনাদের সাথে দেখা করতে আসতে পারে। আজই সবাইকে নিয়ে আসতা। আজ কিভাবে? আঙ্কেল, আমাদের যেতে হবে। সবাই রেডি হয়ে অপেক্ষা করছে আমাদের জন্য। বাসায় যেতে হবে। আমি আঙ্কেল আন্টির কাছ থেকে বিদায় নিয়ে বাইরে এসে দাঁড়িয়ে আছি। রিমি আবেগময় মুহূর্ত কাটিয়ে আমার পাশে এসে দাঁড়িয়ে চলতে বসলো। সিএনজিতে বসে আছি। রিমির মন খারাপ দেখে বললাম, রিমি, কি হয়েছে? মন খারাপ নাকি? আব্বু আম্মু ছোট ভাইটার কথা মনে পড়ছে। মন খারাপ করিও না, কিছুদিন পর তো আবার এখানেই থাকতে হবে। আচ্ছা রিমি, আঙ্কেল আন্টিকে দেখে এত কান্না করলা, একবারও তো থেকে যেতে বলনি কেন? আব্বু আম্মুকে ছাড়া থাকতে আমার খারাপ লাগলেও তোমাকে ছাড়া বাঁচবো না। আমার মিষ্টি বউ। আচ্ছা, মানুষ প্রেম করে বিয়ে করে নাকি বউকে আগের মতন ভালোবাসে না? না না, কিন্তু আমার তো দেখি প্রতিনিয়ত তোমার প্রতি ভালোবাসা বেড়েই যাচ্ছে। বিয়ের আগেও এত ভালোবাসা ছিল না। তোমার মধ্যে কি এমন জাদু আছে বলো তো? জানি না। রিমি মনে হয় অনেক খুশি হয়েছে। আপনাদের বলেছি বিয়ে করেছেন, বউকে ভালোবাসুন, আর সেগুলো মুখে প্রকাশ করুন। দেখবেন আপনার ঘরটা সুখের হয়ে যাবে। রিমিকে নিয়ে সুমি আপুর বাসায় আসার পর আমার আর রিমির দিকে মিথিলা এক নজরে তাকিয়ে আছে। মিথিলা হয়তো আমার পাশে রিমির জায়গায় থাকতো, কিন্তু আমি এখন রিমিকে ছেড়ে মিথিলাকে ভালোবাসি কথাটা কিন্তু এমন না। মিথিলার জন্য খারাপ লাগে। আমি আর মিথিলা শুধুই ভাই বোন, আর কিছু না। তবে মিথিলার সাথে কাটানো স্মৃতিগুলো হয়তো মিথিলার খুব মনে পড়বে। মিথিলার সাথে রিমির অনেক কথা হয়েছে। রিমি তো সব কিছুই জানে মিথিলা যে তেমন কোনো দোষ ছিল না, কিন্তু মিথিলা আমার সাথে কথা বলতে চায় না তেমন, দূরে দূরে থাকে সবসময়। বাড়িতে যাচ্ছি গাড়িতে বসা, ভাইয়া গাড়ি চালাচ্ছে, তার পাশেই আব্বু, পেছনে আম্মু, ভাবি, চাচি আর সুমি আপু, তার পেছনেই আমি, রিমি, মিথিলা, মিথিলার জামাই। তাহসান ভাই, একটা ভীতু মেয়ের গল্প শুনবেন? তাহসান ভাই মানে মিথিলার জামাই। ভীতু মেয়ের গল্প? কি গল্প ভাই? আগে শুনেনি না, তারপর বলবেন গল্পটা কেমন হয়েছে। মিথিলা আমার দিকে কেমন করে তাকালো। বলেন শুনি। শুনেন, একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসতো, মেয়েটাও ছেলেটাকে ভালোবাসে, কিন্তু প্রকাশ করতে পারেনি, কারণ মেয়েটা ভীতু ছিল আমায় আটকে দিয়ে। আসিফ, চুপ করবি প্লিজ, মাথা ব্যথা করতেছে। আসিফ, আসলে বিরক্তি লাগছে, চুপ করো তো। আচ্ছা ভাই, বাসা যাওয়ার পর না হয় বললেন, ঘরের বউ রেগে গেলে অনেক সমস্যা। ঠিক ভাই, বিয়ে করে ফাইসা গেছি। মানুষ যে কেন বিয়ে করে? রিমিকে রাগানোর জন্য। কিন্তু ভাই, আমি অনেক সুখে আছি মিথিলাকে পেয়ে। তাহসান ভাইয়ের এই কথা শুনে রিমি রেগে গেল। এটা কি করলো তাহসান ভাই? আমার কথার বিরুদ্ধে গিয়ে আমাকে রিমির কাছে ফাঁসাইয়া দিল। রিমি আমার কানের কাছে এসে বলছে, আগে বাসায় চলো, বিয়ে করে কেমন ফাইসা গেছো বের করছি। আমি চুপ মেরে গেলাম। রাস্তায় অনেক কথাই বলেছে, কিন্তু আমি বোবা, ভাবে তো বলেই ফেললো। ঠিক আছে, রিমির স্বামীদের এভাবেই টাইট দিতে হবে। যাক, বাসায় এসে ফ্রেশ হয়ে আরামের একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে রিমিকে খুঁজছি, কিন্তু রিমির কোনো খবর নেই। বিকেলের দিকে সুমি আপুকে খুঁজতে গেলাম। সুমি আপু তার বাচ্চাকে কি যেন খাওয়াচ্ছিল। আপু, আসবো? আরে আসিফ আয়, তোর আবার অনুমতি নিতে হয় নাকি? তা অবশ্য ঠিক, কিন্তু কেন জানি এই বাড়িটা পরপর হয়ে গেছে। আসলে অনেকদিন পর আসা তো, আর যাওয়ার সময় এই বাড়ি থেকেই বের করা হয়েছিল। ঠিক হয়ে যাবে। আচ্ছা আপু, বললে না তো কি হয়েছে সেদিন? আব্বু সবকিছু কিভাবে জানতে পারলো? চাচা যখন তোকে আমার শ্বশুরবাড়িতে দেখে সেখানে সবার সামনে অপমান করে, তখন আমি নীরবে সবাইকে সবকিছু বলি। তুমি বললেই বিশ্বাস করবে কেন? ভাবি তো একবার বলেছিল, বাপের বাড়িতে পাঠিয়ে দিয়েছিল ভাবিকে তখন। তোর মনে আছে আশার বিয়েতে তো দুলাভাই সবকিছু ফাঁস করে, আর আমি পাল্টি মারবে ভেবে মোবাইল সবকিছু রেকর্ড করি আর সবাইকে শোনাই। তারপর সব ঠিক হয়ে গেছে, আর দুলাভাইয়ের মৃত্যুর খবর খুবই রহস্যজনক মনে হচ্ছে। দুলাভাই কি আত্মহত্যা করেছিল নাকি? না, সেদিন যখন আমাদের বাসায় আসার জন্য রেডি হয়ে সিঁড়ি বেয়ে নিচে নামতে যাই, আমি ধাক্কা দিয়ে ফেলে দেই, কিন্তু খুব সাবধানে, কেউ কিছু বুঝতে পারিনি। সুমি আপুর কথা শুনে আমি বাকরুদ্ধ হয়ে যাই। কে শুনছি এসব? আপু, এটা কিভাবে সম্ভব? কিন্তু কেন আপু? তুমি তো বিধবা হলে,
তাছাড়া দুলাভাই তো নিজের ভুল বুঝতে পেরেছিল। কি বলিস ভাই? সে আমার কলিজাগুলো মনে কষ্ট দিছে, তাদের ভালোবাসা আলাদা করে দিছে। আমাকে মেরে ফেলার ভয় দেখিয়ে আমার বোনকে ভোগ করতে চেয়েছে, তোকে বাইরে ছাড়া করেছে। আমি কি করে এমন মানুষের সাথে থাকবো বল? আমি পারি নাই নিজেকে কন্ট্রোল করতে। মিথিলা যদি আমাকে এসব কথা আগে বলতো, তখন আমি রাতে বিষ মেশানো খাবার খেয়ে মেরে ফেলতাম। সুমি আপু বলছিল আর কান্না করছিল। আপু কি বলবো, বলার ভাষা নেই। তবে আমার মনে হয় যে নিজের ভুল বুঝতে পারে তাকে ক্ষমা করে দেওয়াই উচিত ছিল। আমি পারি নাই ভাই, আমাকে মাফ করে দে। আমারও শুনে খুব খারাপ লাগছিল সুমি আপু এই কাজটা করেছে। সুমি আপুর সাথে এই কথা শেষ করে আমাদের বাসায় আসলাম। আব্বু আম্মু ভাবি রিমি একখানি বসা ছিল। আপুর কথাগুলো গোপন করে রাখার জন্য বলেছে। আমিও ঠিক তাই করব। কিছুক্ষণ পর আব্বু আম্মুর সাথে কথা বলে খাবার খেয়ে বাইরে ঘুরে আসলাম। রাত যখন 11টা, বাসায় এসে রুমে ঢুকে দেখি রিমি জেগে আছে। এই রে, আজ বুঝি কিছু একটা হয়ে যাবে। কই ছিলি? এলাকার বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছিলাম। দেখা করতে 3 ঘন্টা লাগে? না, অনেকদিন পর আড্ডা করছিলাম কিছুক্ষণ। ঘরে একলা ভোর রেখে তুমি সারা রাত আড্ডা দিবা, ভালোই তো। এখন এত অবহেলা, আর কিছুদিন পর তো আমার কথা মনেই থাকবে না। অনেক রেগে আছে। আচ্ছা কথা দিচ্ছি, আর এমন হবে না, প্রমিস। আগে ঘুমাতে যাও। আমি খুশিতে আমার লক্ষ্মী বউকে বলে বিছানায় শুয়ে পড়লাম। কিন্তু রিমি আমাকে টেনে তুলে বলেছে আজকে দেরি করে আসার শাস্তি হলো ফ্লোরে ঘুমাতে হবে। কি আর করার, ফ্লোরে গিয়ে শুয়ে পড়লাম। তবে ভেবে রেখেছি মাঝরাতে বিছানায় ব্যাক করব। নিচে ঘুম আসছিল না, তাই চোখ বন্ধ করে আছি রিমির ঘুমের অপেক্ষায়। রাত 1টা বেজে গেছে, হয়তো রিমি ঘুমিয়ে গেছে। হঠাৎই অনুভব করি রিমি আমার পাশে এসে শুয়ে গেছে। রিমি প্রথমে আমাকে হালকা ছুঁয়ে দিল। আমি না নড়ে দেখতে লাগলাম রিমি কি করতে চায়। তবে আমার অনেক হাসি পাচ্ছিল। রিমি আমাকে নিচে থাকতে বলে নিজেই উপরে থাকতে পারছে না, পাগলি একটা। রিমি আস্তে আস্তে আমার উপর হাত রাখলো। আমি ঘুমিয়ে গেছি ভেবে। সকালে ঘুম থেকে উঠে দেখি রিমি আমাকে জড়িয়ে ধরে আছে। রিমি, আমার ডাকে রিমি চোখ খুলল। রিমি, তুমি নিচে কেন? আমি নিচে কই? আমি তো তোমার বুকেই আছি। বুকে মানে ফ্লোরে না। আমি এত হিসেব বুঝি না। তোমার বুকে মাথা না রেখে আমি ঘুমাতে পারি না, তুমি জানো না? তাহলে এতটুকু ঝগড়াতে নিচে ঘুমাতে বললা কেন? খুব রাগ হচ্ছিল তাই। আচ্ছা, এখন ওঠো। না, পারবো না, আমি ঘুমাবো। রিমি আরো শক্ত করে জড়িয়ে বুকে মাথা দিয়ে শুয়ে থাকে। রিমি, এটা তোমার নিজের বাসা না, এটা তোমার শ্বশুর বাড়ি। তাই খুব সকালে ঘুম থেকে উঠতে হবে, আর শ্বশুর শাশুড়ির মন জয় করতে হবে। আমার মন জয় করা হয়ে গেছে। কিন্তু এতক্ষণ ঘুমিয়ে থাকলে জয় করা মন ক্ষয় হয়ে যাবে। তুমি এত কথা কেন বলছো? হ্যাঁ, আমাকে তোমার বুক থেকে সরিয়ে দেওয়ার জন্য? আচ্ছা, সরে গেলাম, যাও। রিমি কিছুটা রাগ নিয়েই চলে গেল। আমি বিছানায় ঘুমিয়ে ফ্রেশ হয়ে বাইরে আসলাম। রিমি দেখি আমাকে নাস্তা বানাতে হেল্প করছে। আমি পেছন থেকে তাকিয়ে দেখছিলাম। ভালো লাগছিল খুব, কারণ আমি চাইছিলাম আমার বউ এইরকমই হবে। আমার মাকে নিজের মা মনে করবে, আমার মায়ের সাথে সুসম্পর্ক থাকবে। মুগ্ধ হয়ে রিমির দিকে তাকিয়েছিলাম। পেছন থেকে কে যেন আমায় বলছে, বউকে ছাড়া থাকতে পারছো না? না রান্নাঘরেও চলে আসছো? কি যে বলো না ভাবি, এই দিক দিয়ে যাচ্ছিলাম, তাই দেখলাম নাস্তা রেডি হয়েছে কিনা। পেছনে ফিরে ভাবিকে দেখে বললাম, তাই তো দেখছি 3 মিনিট ধরে দরজার কিনারায় দাঁড়িয়ে আছো। ভাবি তুমি একটু বেশিই বুঝো। আমি যাচ্ছি, খাবার রেডি হলে হইল। কথা না বলে বাইরে চলে যেতে লাগলাম। আমি বলতে যাব কেন? এখন তো মিষ্টি একটা বউ আছে, সে বা হয় মিষ্টি করেই বলবে। আচ্ছা পাঠিয়ে দিও, রুমে আছি। রুমে গিয়ে বসে ফ্রি ফায়ার খেলছি। কিছুক্ষণ পর রিমি এসে ডেকে গেল। নাস্তার টেবিলে আব্বু বলছিল আমাদের বিয়ের কথা নাকি আত্মীয় স্বজন সবাইকে জানিয়েছে। সবাই নাকি রাগ করে আছে, একলা একলা বিয়ে করিয়েছি ভেবে। আব্বু তো আর আসল কাহিনী কাউকে বলতে পারেনি, তাই সিদ্ধান্ত নিয়েছে রিমিকে আয়োজন করেই আবার বউ করে এ বাড়িতে নিয়ে আসবে। মানে রিমির সাথেই আবার বিয়ে হবে আমার। আমারও ইচ্ছা ছিল সবাইকে নিয়ে বিয়ে করব। তখন সেই সুযোগ না থাকলেও এখন সেই সুযোগটা মিস করতে পারি না। তা কোনো কিছু না ভেবে আব্বুর সিদ্ধান্তের প্রশংসা করলাম। আজই নাকি আব্বু রিমির আব্বুর সাথে এই বিষয়টা নিয়ে কথা বলতে যাবে।
রিমি এখন আমাকে তেমন সময় দেয় না, পরিবারের লোকজনদের সাথেই সময় কাটিয়ে ফেলে। আমার এতে কোনো কষ্ট নেই, দিনটা যেখানেই থাকুক, রাতটা তো আমার। দুপুরের দিকে আব্বু রিমিতের বাসার দিকে রওনা দিয়েছে, আব্বুর সাথেই ভাইয়াও গেছে। মনটা আমার খুশি খুশি লাগছিল, সবাইকে জানিয়ে বিয়ে করতে পারবো। রাত তখন 9টার কাছাকাছি। আব্বু ফিরে এসেছে আর তাদের সিদ্ধান্তের কথা সবাইকে জানিয়ে দিয়েছে যে আগামী শুক্রবার আমাদের বিয়ে, আর রিমিকে কালকেই দিয়ে আসতে হবে। দিয়ে আসার কথা শুনে রিমির মন খারাপ হয়ে গেছে। আজ শুক্রবার, বিয়ে আরও 7 দিন পর, এত আগে দিয়ে আসার কী দরকার? আব্বুর সাথে এই কথা বলতে পারিনি। আব্বুর সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। রাতে শুয়ে আছি, রিমি কেমন যেন অন্যরকম হয়ে গেছে, মন খারাপ মনে হচ্ছে। বারান্দায় দাঁড়ানো রিমিকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। রিমিও আমার দিকে ফিরে জড়িয়ে ধরে বাচ্চাদের মতন কান্না করতে লাগলো। কি হলো আবার রিমির? আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না। রিমিকে জিজ্ঞাসা করলাম, রিমি কাঁদছো কেন? রিমি তার উত্তরে কিছুই বলছে না। রিমি চোখের পানি মুছে দিই। আবার রিমিকে জিজ্ঞাসা করলাম, রিমি বলো কি হয়েছে? তোমার কান্না আমার সহ্য হচ্ছে না, আমার খুব কান্না পাচ্ছে। রিমি আবার মুখ খুলে বলল, আসিফ, আমি আবার নতুন করে বিয়ে করতে চাই না। রিমির মুখে হঠাৎই এই কথা শুনে আমি চমকে যাই। এই সিদ্ধান্তে আব্বু আম্মু নিয়েছে, আর তাদেরও মনে অনেক শখ। আমার বিয়ে একটু ধুমধাম করে হবে, হোক না সেটা আমাদের দ্বিতীয় বিয়ে। আসলে এটাকে কি দ্বিতীয় বিয়ে বলা যায় আমি জানি না, তবে সব কিছু যদি বিয়ের আয়োজনে হয়, দ্বিতীয় বিয়ে বলতে সমস্যা কি বলেন? আমি রিমিকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, এমন কেন বলছি? রিমি উত্তরে বলে, আমাকে ছাড়া নাকি সে থাকতে পারবে না। কেমন বোকা মেয়ে দেখেন, মাত্র 3 থেকে 4 দিন আমাকে ছেড়ে থাকতেই তার কষ্ট হবে। আসলে আমারও কষ্ট হবে, তবে বিয়েতে মজাটাই বেশি উপভোগ করার মতো। আমি রিমির চোখের পানি মুছে বোঝাতে থাকি আর বলি, 2-1 দিনেরই তো ব্যাপার, আর আমরা তো ফোনে কথা বলবই। পরিবারের শখের কাছে এইটুকু দূরত্ব তো মেনে নিতেই হবে, তাই না? রিমি বলে, তাহলে বিয়ের আগের দিন গেলেই তো হয়, 6 দিন আগে কেন? আমি রিমিকে তার কাঁধে হাত রেখে বলি, বড়দের সিদ্ধান্ত মেনে নিতেই হবে, নয়তো তারা কষ্ট পাবেন। রিমিও বুঝতে পেরেছে, বলেছে, আমার খুব কষ্ট হয় তোমাকে ছাড়া থাকতে, তোমার বুকে মাথা না রেখে ঘুমাতে। আমি রিমিকে সান্ত্বনা দিয়ে বলি, আজ না হয় একটু বেশি ঘুমিয়ে নিও, আর অগ্রিম কিছু ভালোবাসা নিও। রিমি বাচ্চাদের মতন আবার ফুফিয়ে ফুফিয়ে কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ মেয়েদের কি এমন ক্ষমতা দিয়েছে, চোখ বন্ধ করলেই পানি চলে আসে। আর সত্যি বলতে আমার মেয়েদের কান্না সহ্য হয় না, হোক সেটা ন্যাকা কান্না অথবা সত্য কান্না। আর নিজের বউ কাঁদলে তো কলিজা ফেটে যায়। রিমিকে আবার জড়িয়ে ধরি, কপালে ভালোবাসার পরশ এঁকে দিই। আর কতক্ষণ রিমিকে জড়িয়ে ধরে ভালোবাসার কথা দিয়ে বোঝাই, তার কোনো হিসাব নেই। রিমি আমার একটা টি শার্ট প্রায় ভিজিয়ে দিয়েছে, আর মাঝে মাঝে নাগের পানিগুলো আমার টি শার্টে মুছেছে। কিছুক্ষণ পর রিমির যখন কান্না থেমে গিয়েছে, তখন রিমিকে বললাম, রিমি সারা রাত কি এখানে এভাবে জড়িয়ে ধরে থাকবা? চলো, খুব ঘুম পাচ্ছে। রিমি আমার ঘুমের কথা শুনে বলে, আজ নাকি ঘুমোতে হবে না, আকাশের চাঁদটা পূর্ণতা পেয়ে তার সর্বোচ্চ আলো দিচ্ছে, আর রিমি সেই আলোতে সারা রাত আমাকে নিয়ে গল্প করতে চাচ্ছে। ইচ্ছে না থাকা সত্ত্বেও রিমির আনন্দের কথায় বারান্দায় বসে গল্প করছি। আমাদের প্রথম একে অপরের ওপর ফিলিংস এসব নিয়ে। যখন গল্পটা বিয়েতে গড়িয়ে যাচ্ছে, তখন রিমি বলে উঠল, আসিফ দেখো, আজ চাঁদটা কত সুন্দর করে ফুটে আছে। কিন্তু আমার কাছে তো তেমন মনে হচ্ছে না। কেন? কারণ চাঁদের থেকেও সুন্দর জিনিসটা যে আমার কোলে শুয়ে আছে। আমার কথা শুনে রিমিকে অনেক খুশি খুশি লাগছিল। আচ্ছা আসিফ, আমাদের মেয়েও কি এই চাঁদের মতো সুন্দর হবে? বাচ্চা হওয়ার কোনো খবর পরিকল্পনা নেই। রিমির আছে তার মেয়ে নিয়ে। চাঁদের থেকেও অনেক সুন্দর, ঠিক তোমার মতো। রিমি তার মেয়েকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা শেষ করে ফেলেছে। গল্প করতে করতে রিমি ঘুমিয়ে পড়েছে। আমি রিমির মায়াবী মুখের দিকে তাকিয়ে আছি। রিমিকে কোলে তুলে বিছানায় শুইয়ে দিই। সকালে ঘুম ভাঙার পর রিমিকে আমার বুকে খুঁজে পাচ্ছিলাম না। এই প্রথম এমন বিরল ঘটনা। রিমি বিছানাতেও নেই। ফ্রেশ হয়ে এসে দেখি বাইরে আম্মু আর ভাবির সাথে হাসাহাসি করছে আর রান্নার কাজে হেল্প করছে। যদিও রিমিকে রান্নাঘরে যাওয়া মানা করেছে আম্মু, তারপরও আমি রিমিকে আম্মুর মন জয় করার জন্য কিছু টিপস দেই। আর রিমি আমার কথা শুনেই আম্মুর পাশে থেকে কাজে হেল্প করে, আম্মুর সেবা যত্ন করে। আম্মু নিজের মেয়ের মতো করে রিমিকে আদর করে। এইসব দেখতে কার না ভালো লাগে।
বর্তমানে বাংলাদেশের বউ শাশুড়ির সম্পর্ক খুব একটা ভালো থাকে না। বউ চায় ডিজিটাল স্টাইলে থাকতে, আর শাশুড়ি চায় শাশুড়ি যেভাবে বলে সেভাবে থাকতে। বউয়ের কোনো কাজ শাশুড়ির ভালো লাগে না, আবার শাশুড়ি কোনো ভুল ধরলেই বউ পছন্দ করে না। বউ চায় নিজের মতন বিয়ের আগে যেভাবে চলেছে সেভাবে চলতে। দুই পক্ষের এমন ব্যবহারে সংসার হয়ে ওঠে তুতে। আর মাঝখান থেকে জীবন চায় অবাকা ছেলেটির। না পারে মাকে কিছু বলতে, না পারে বউকে কিছু বলতে, কিছু বললেই বাপের বাড়ি চলে যাওয়ার হুমকি। এইসব পরিবারে শাশুড়ি ও বউকে কিছু বলার থাকলেও শাশুড়িদের নিয়েই বলছি না, কারণ এখানে কোনো শাশুড়ির গল্প পড়তে আসে না। তবে এখানে অনেক বউ আছে যাদের সাথে শাশুড়ি ভালো ব্যবহার করেন না, আর তারা নিজেরাও শাশুড়িদের সম্মান করেন না। আমার কথাগুলো শুধু বউদের জন্য। যদি আপনি সংসার সুখী রাখতে চান, সেই মনোভাব থাকে, তাহলে আপনি প্রথমেই আপনার শাশুড়ির মন জয় করুন। কিছু বললে মুখে মুখে তর্ক না করে হাসি মুখে হজম করে নিন। শাশুড়ি না বলা সত্ত্বেও কাপড়গুলো ধুয়ে দিন, মাথায় তেল দিয়ে দিন। শাশুড়ির জীবনের গল্প জানতে চান, দেখবেন একদিন আগে কিংবা পরে নিজের মেয়ের থেকেও আপনাকে বেশি ভালোবাসবে। একবার ট্রাই করে দেখুন না। এক সপ্তাহ শাশুড়ির মুখের উপর কথা না বলে ওপরের কাজগুলো করে দেখুন, তারপর আমাকে জানান আপনাদের সম্পর্কে কি আগের মতোই আছে নাকি পরিবর্তন হয়েছে। আর যে ভাইয়েরা বিয়ে করেছেন কিন্তু সংসার সুখের নেই, আমার প্রথম কথা হবে, আপনার মাকে খুশি রাখতে পারলে, আপনার মাকে জয় করতে পারলে আপনার ভালোবাসা এমনিই পাবে। আর কখনো মায়ের সাথে বউয়ের সাথে খারাপ ব্যবহার করবেন না, কারণ আপনার মা বলবেই আমার ছেলের সাথে বউয়ের সম্পর্ক ভালো না, আর ভালো হওয়ার দরকারও নেই। তখন কোনো কিছু না ভেবেই কথা বলবে, বউয়ের দোষগুলো এসে আপনার কাছে বলবে। আর আপনার বউ আপনার মায়ের মুখের উপর কথা বলার জন্য পূর্ণ স্বাধীনতা পেয়ে যাবে। তখন ভাববে, এখন আমাকে শাসন করবে কে? আমার স্বামী তো শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করে। কিন্তু আমার জীবনে এমন কিছুই নেই। রিমি আর আম্মুর সম্পর্ক যেন মা মেয়ের সম্পর্ক। এমন মা আর বউ পেয়ে নিজেকে খুবই ভাগ্যবান মনে হচ্ছে। সকাল 10টায় রিমিকে শ্বশুরবাড়িতে দিয়ে আসতে যাচ্ছি। আঙ্কেল বলেছিল গাড়ি পাঠিয়ে দিতে, কিন্তু রিমি না বলে দেয়। গাড়ি পাঠিয়ে দিলে নাকি আমি পাশে থাকতাম না, বাসে যাবে, আমার পাশে বসে যাবে। আর বাসে গেলে তো আমাকে দিয়ে আসতে হবে। মেয়েদের কিন্তু অনেক বুদ্ধি, যদিও আমি বিশ্বাস করতাম না, তবে এখন করতে হচ্ছে। রিমিকে তাদের বাসায় দিয়ে আসলাম। থাকার জন্য বলেছে অনেক, কিন্তু বড়দের কথা অমান্য করা যাবে না। আসার সময় রিমির চোখ ছলছল করছিল। রিমি বলেছিল বাসায় পৌঁছতে যেন জানাই। বাসায় এসে রিমিকে জানিয়ে দিলাম খুব ভালোভাবেই বাসায় পৌঁছেছি। বাসায় আসার পর আমাকে কাজে লাগিয়ে দিতে দেরি করে নাই। জামাই মানুষ, কই একটু অন্য মোডে থাকবো, আমাকেই নাকি বিয়ের কার্ড বিলি করতে হবে। বিয়ের কার্ড দেওয়া বড় কথা না, বড় কথা হলো এত বছর অনেকের সাথে আমার কোনো দেখা সাক্ষাৎ নেই। আমার বয়সটাও অল্প। বড় ভাইগুলো কত কিছু বলবে, নিতে পারবো কিনা ভেবে চলেছি। প্রথমে যেতে হবে মামার বাড়িতে। সত্যি বলতেই আমার খুব লজ্জা লাগছে। একা যাব কিভাবে? প্রায় 3 বছর যাওয়া হয়নি মামার বাড়িতে। কাকে নিয়ে যাব খুঁজে পাচ্ছি না। লজ্জার মাথায় খেয়ে একাই চললাম মামার বাড়ি। মামার বাড়িটা কেমন নতুন নতুন লাগছে। এত বড় বাড়ি তো ছিল না মামাদের। টিনের ঘরের পরিবর্তে 3 তলা বাড়ি, আর খুব সুন্দর করে সাজানো। মামা লটারি পাইল নাকি ভুল বাড়িতে উঠলাম, কিছুই বুঝছি না। আসার সময় মামার বিষয়ে কিছু জানা হয় নাই। এমনও তো হতে পারে বাড়ি বিক্রি করে দিয়েছে। আম্মুকে ফোন দিলাম, আম্মু বলল ঠিক জায়গায় আসছি। ভিতরে গিয়ে ডাকলাম, মামানি, ও মামানি, কোনো সাড়া পাচ্ছি না। আরে আমার তো একটা পিচ্ছি মামাতো বোন আছে, তাকেই ডাকি। সাদিয়া বলতেই একটা মেয়ে বের হয়ে আসলো। আচ্ছা, এটা সাদিয়াদের বাড়ি না? আমি সাদিয়া, কি দরকার বলুন। আমি তো অবাক হয়ে সাদিয়ার দিকে তাকিয়ে রইলাম। এত বড় হয়ে গেছে। 3-4 বছর আগেও তো পিচ্ছে ছিল। কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? সাদিয়া, আমি তোর আসিফ ভাইয়া, আমাকে চিনতে পারোস নাই? না, আমি আসিফ নামে কাউকে চিনি না। আপনি মনে হয় ভুল ঠিকানায় এসেছেন। তাহলে কি ভুল ঠিকানায় আসলাম? এমনই হবে। সাদিয়া তো এত বড় হয়ে যাবে না হুট করে। আচ্ছা সরি, কিন্তু আম্মু আমাকে একদম কনফার্ম করে দিয়েছে এটাই সাদিয়াদের বাসা। মাথায় কিছু ঢুকছে না। সাদিয়া কে রে বাহিরে? মামানির স্বভাবত পরিচিত কণ্ঠ। আম্মু, একটা অপরিচিত ছেলে ভুল ঠিকানায় চলে এসেছে। মামনি ইতিমধ্যেই বাইরে চলে এসেছে। মামানিকে দেখে, আসসালামু আলাইকুম মামনি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। তুমি আসিফ না?
মামনিকে চিনতে সমস্যা হলো না। মামনি হয়তো চিনতে পেরেছে। জি মামনি, সাদিয়া তো আমাকে ভুলে গেছে। পরিচয় দেওয়ার পরও নাকি বলেছে ভুলটাকে নিয়ে চলে আসছি, আর আসিফ নামে কাউকে নাকি চিনে না। কি রে সাদিয়া, তুই আসিফকে চিনিস নি? চিনব না কেন, প্রথম দেখেই চিনে ফেলেছি, কিন্তু আসিফ ভাইয়া তো আমাকে দেখে চিনে নাই, আর এতদিন খোঁজ খবর নেয়নি, তাই খুব রাগ হয়েছিল। আসলে সাদিয়া একটু পাগলি টাইপের আর অনেক দুষ্টুম। আমি যখন 10ম শ্রেণীতে পড়তাম, সাদিয়া তখন 7ম শ্রেণীতে পড়তাম। তখন সাদিয়া আমাকে প্রপোজ করে। ছোট্ট মেয়ে ভেবে পাত্তা দেই নাই, কিন্তু সাদিয়া দিন দিন পাগলামি শুরু করে। সাদিয়াকে অনেকভাবে বোঝাই, আর মিথিলার সাথে আমার সম্পর্ক না থাকলেও আছে বলে চালিয়ে দিই, যেন সাদিয়া তার পাগলামি বন্ধ করে। সাদিয়া তখন বলেছিল মিথিলার সাথে যদি কোনো কারণে আমার বিয়ে না হয় তাহলে যেন সাদিয়াকে বিয়ে করি। আমিও কথা দিয়েছিলাম সাদিয়াকে, কিন্তু কোনো কিছু না ভেবেই, কারণ সাদিয়া যে পাগলামি করছিল বাসায় জানলে রাগ করবে। তাছাড়া প্রেম ভালোবাসা পড়ালেখার 12টা বাজিয়ে দেয়, আর পিচ্ছি বয়সী হলে তো কোনো কিছুই ভালো লাগবে না। তাই পাগলামি বন্ধ করতে কথাটা দিয়েই দিয়েছিলাম। এতদিন পর সাদিয়ার হয়তো এই সব কিছু মনে নাই, আর সাদিয়াও সব কিছু বুঝতে শিখেছে। এমনও তো হতে পারে সাদিয়া অন্য কারোর সাথে রিলেশন করে, আর আমি তো ভাবলাম সত্যিই ভুল ঠিকানায় চলে এসেছি। আচ্ছা মামনি, মামা কই? কি, তুমি জানো না? আপু তো বিদেশে প্রায় 2 বছর ধরে। কি বলিস? আচ্ছা, তোর পড়ালেখা কেমন চলছে? আমি সাদিয়াকে জিজ্ঞাসা করলাম। চলছে মোটামুটি। তুমি তো শহরে পড়তে গিয়েছিলে, আর একদিনের জন্য বাসায় ফেরোনি। পরিবারের লোকজন সত্যটা খুব ভালোভাবে চাপা রেখেছে। সাদিয়ার প্রশ্নে হ্যাঁ সূচক উত্তর দিলাম। আমি মামনিকে যে কারণে আসা সব কিছু বললাম। মজার ব্যাপার হলো, আমার যে আগেই বিয়ে হয়ে গেছে এটা মামনি সাদিয়া জানে না। তবে আমার বিয়ের কথা শুনে সাদিয়া ঠিকই শক খাইছে। মামনিকে কার্ডটা দিলাম আর বললাম আজই আমার সাথে চলে আসতে, কিন্তু বাড়িটা এতদিন ফাঁকা থাকবে তাই মামনি আসবে না। তবে সাদিয়াকে আসার জন্য রাজি করিয়েছি। বিয়েতে তো এরাই মজা করবে, আমিও করব। অন্যদের মতো যার বিয়ে তার খোঁজ নেই এই প্রবাদটা মিলতে দিব না। খাবার খেয়ে সাদিয়াকে নিয়ে চলে আসি। মাঝপথেই আরও কয়েক জায়গায় কার্ড পৌঁছে দিতে হবে। হাতে থাকা সকল কার্ডগুলো দিয়ে বাসায় চলে এসেছি। যতটা লজ্জা পাচ্ছিলাম ঠিক ততটা লজ্জার কারণ ছিল না। সাদিয়া কেমন মন মারা ছিল পুরো রাস্তায়। একবার বলেনি কাকে বিয়ে করেছি, মেয়ের সাথে কি প্রেম আছে নাকি। তবে আমি নিজ থেকেই অনেক কিছু জেনেছি। সাদিয়ার কোনো বয়ফ্রেন্ড নাই, আর আমার বিয়েতেও নাকি সাদিয়া খুশি না। কারণটা বাসায় যখন এসেছি বের করব ঠিকই। আমাদের বাসায় নাকি সাদিয়ার আসা হয় না 1 বছর হবে। রাত যখন 8টা, রিমির সাথে চ্যাটিং করছিলাম, সাদিয়া আমার রুমে এসেছে। কি করছো ভাইয়া? এই তো তোর ভাবির সাথে কথা বলছি। ভাইয়া, তুমি কিন্তু আমার কথা রাখোনি। কি কথা রাখিনি আবার? আমি তো জানি কি বলতে চাচ্ছে। তুমি ভুলে গেছো, তুমি বলেছিলে মিথিলা আপুর সাথে বিয়ে না হলে আমার সাথে হবে। কার বিয়ে হবে তোর সাথে? আমি যেন কিছুই জানি না। ভাইয়া, তুমি আমার মন ভেঙে দিয়েছো। মিথিলা আপুর বিয়ে যখন অন্য কারোর সাথে হয়েছে শুনেছিলাম, সেদিন থেকেই তোমাকে নিয়ে ভালোবাসার ঘর বাঁধতে শুরু করেছি, আর তুমি এক মুহূর্তে সব শেষ করে দিয়েছো। আরে অনেক ছোট ছিলি তুই, পাগলামি করছিলি তাই মাথায় যা আসছে বলে দিয়েছি। আর এতদিনে তো এইসব ভুলে যাওয়ার কথা, কিন্তু তুই এখন মনে রেখেছিস কি করে? মেয়েদের ব্রেন তীক্ষ্ণ হয় শুনেছি, কিন্তু এতটা তা আজ দেখলাম। এখন তুমি বলো আমি কি করব? ফুপিকে সব জানাবো নাকি? বইন, তোর পায়ে ধরি, এই কাজ করিস না। আর বললেও কাজ হবে না। তোর ভাবির সাথে অনেক আগেই বিয়ে হয়ে গেছে, এখন শুধু অনুষ্ঠান, গন্ডগোল করিস না। আমার একটা স্মার্ট শালাও আছে, তোর সাথে সম্পর্ক করিয়ে দিব, প্রমিস। কি, তুমি অনেক আগেই বিয়ে করেছো আর আমাদের জানাওনি? শুধু তোদের না, কেউই জানতো না। শহরে লুকিয়ে বিয়ে করেছিলাম। আমি এত কিছু বুঝি না, আমি সবাইকে বলবো তুমি কথা দিয়ে কথা রাখোনি, তুমি আমার সাথে প্রতারণা করেছো। একবার একটা অপবাদ নিয়ে বাসা থেকে বের হয়েছি, আর বাসা থেকে বের করিস না। তুই যা চাস তাই পাবি। যা চাই তাই দিবা? প্রমিস। আমাদের ক্লাসের একজনকে আমি খুব ভালোবাসি, আর সেও আমাকে অনেক ভালোবাসে। আমি চাই তাকেও তোমার বিয়েতে দাওয়াত দিবা,
আর আমরা প্রেম করে ধরা পড়লে তুমি সব কিছু দায়ভার নিবা। সাদিয়ার কথা শুনে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। বোন, আমি জানতাম তুই কিছুটা শয়তান আছিস, কিন্তু এভাবে আমাকে চিপাই ফেলে স্বার্থ হাসিল করবি স্বপ্নেও ভাবিনি। ও খোদা, কি ক্ষমতা দিয়ে পাঠাইছে তুমি মেয়েদের! এদের মাথায় এত চক্রান্ত কোথা থেকে আসে? কথা যখন দিয়েছি কথা রাখতেই হবে। তবে সাদিয়া এই খেলাটা কিভাবে খেললো? ওকে, বেশি সমস্যা হলে ফুপুকে বলছি। আসলে সাদিয়া আম্মুকে বললে কিছুই হবে না। তারপরে যখন বয়ফ্রেন্ডকে ইনভাইট করতে বলেছে, ইনভাইট করা যায়, সমস্যা নেই। সাদিয়ার সময়টাও এনজয় করতে পারবে। আচ্ছা যা, অনেক চালাক হয়ে গেছিস তুই। তুই বয়ফ্রেন্ডকে আসতে বল, আমি কিছু একটা বলে মানিয়ে নিব। আচ্ছা, আজ যাই, কাল কথা হবে। সেই লেভেলের পাকনি হয়েছে এই বয়সে, মনে কোনো ভয় নেই। সকালে ঘুম থেকে উঠেই সাদিয়া আমাকে ডাকা শুরু করেছে। রুম থেকে বের হয়ে দেখি একটা ছেলে বাইরে দাঁড়িয়ে আছে, কাঁধে ব্যাগপত্র নিয়ে। সাদিয়ার ইশারায় বোঝালো ইনি উনি। আমি বুঝতে পেরে, আরে শাকিল, আসতে কোনো সমস্যা হয়নি তো তোমার? এগিয়ে এসে কোলাকুলি করলাম। না ভাইয়া, কোনো সমস্যা হয়নি। ছেলেটার নাম আমি জানি না, নিজ থেকেই বলে দিলাম। সবার সাথে বন্ধুর ছোট ভাই বলে পরিচয় করিয়ে দিলাম। সবাই বন্ধুর কথা জিজ্ঞাসা করলো, আমি বন্ধুর কাজ আছে বলে চালিয়ে দিলাম। সাদিয়া অনেক খুশি, তবে চিন্তার বিষয় হলো এই খুশিটা যেন আমাকে কোনোভাবে ফাঁসিয়ে না দেয়। ছেলেটার সাথে পরিচয় হলো, তার নাম নিলয়। আমি সাদিয়া আর নিলয়কে ডেকে নিয়ে বললাম একটু সতর্কতা অবলম্বন করতে। ওরাও বলল এই নিয়ে কোনো চিন্তা যেন না করি, ওরা অপরিচিত হয়েই থাকবে। কিন্তু কে রাখে কার কথা? সাদিয়া আর নিলয় সুযোগ পেলেই প্রেম করতে ব্যস্ত। আমি অনেকবার মানা করেছি, বাড়ির লোকজন জানলে অনেক বড় বিপদ হয়ে যাবে। তবে আমি সাদিয়া আর নিলয়কে সবসময় চোখে চোখে রাখি। এখন মনে হচ্ছে না বিয়েটা আমার হবে। কই একটু শান্তিতে প্রিপারেশন নেব, এখন আমাকে ওদের পাহারা দিতে হচ্ছে। প্রথম দিন যতটা দূরে দূরে রেখেছি, পরদিন স্বাভাবিকভাবেই পরিচিত হয়ে কথা বলতে পারে। এতে পরিবার কি মনে করবে? আমি শুধু শুধু ওদের নিয়ে চিন্তা করছি। দিন যত যাচ্ছে বাড়িতে তত সুন্দরভাবেই সাজতে শুরু করেছে। বাড়িতে আত্মীয় স্বজনদের ভিড় লক্ষ্য করছি। বিয়ের 2 দিন বাকি, কাল গায়ে হলুদের অনুষ্ঠান। বিকেলটা ভাবছি ঘুমিয়েই কাটাবো। সারাদিন অনেক দৌড়দৌড়ি করেছিলাম, বিয়ের শপিং করতে করতে অনেক ক্লান্ত প্রায়। আমি কিন্তু কেনাকাটা করতে পারি না। আম্মু, ভাবি, সুমি আপু, মিথিলা, সাদিয়া, তাদের সাথে যেতে হয়েছে। আমি তাদের সাথে ছিলাম আর শপিং ক্যারি করছিলাম। আমার কোনো পছন্দ নেই, তাদের মতন করেই নিচ্ছে। আমাকে কেউ বর বলে মনেই করছে না। এটা কেমন বিচার? মেয়েরা শপিং করবে আর ছেলেরা সেগুলো বহন করবে। ওদের পেছে পেছে ঘুরে আর শপিং ব্যাগগুলো বহন করে আমার অবস্থা খারাপ। তাই তো বিকালে ঘুমিয়েছিলাম, কে যেন আমাকে ডাকতেছিল। আসিফ, চোখ খুলে দেখি মিথিলা আমার রুমে। আমি চমকে উঠি। মিথিলা তো আমার রুমের আসার কথা না। মিথিলা এখন আমার সাথে তেমন কথা বলে না, যতটা পারে দূরে দূরে থাকে। কারণটা কি আমি জানি না, তবে আমার মনে হয় এখন আর এত দূরে দূরে থাকার কিছুই নেই। কেননা আমরা সবাই সত্যিটা জানি। এখন আমাদের উচিত আগের মতন বন্ধুর মতো থাকা। বিয়ে যেহেতু হয়েছে, কিছুটা পরিবর্তন হতে পারে, তাই বলে এতটা পরিবর্তন? অপরিচিত মানুষের মতন ব্যবহার? আরে মিথিলা, তুই এখানে কি মনে করে? কিছু বলবি? একটু ছাদে আসবি প্লিজ? আজ মিথিলাকে কেমন অন্যমনস্ক মনে হচ্ছে। সাদে? আচ্ছা তুই যা, আমি ফ্রেশ হয়ে আসছি। আমি ওয়াশরুমেই ফ্রেশ হতে চলে গেলাম, আর মিথিলা সাদে। কিন্তু হঠাৎ মিথিলা আমাকে সাদে ডাকছি কেন? কোনো কিছু আইডিয়া করেও পাচ্ছি না। ফ্রেশ হয়ে বের হয়ে ভাবছি কার সাথে যাব, আমাদেরটা নাকি মিথিলাদেরটা? আচ্ছা আমাদেরটাই যাই, এখানে না হলে মিথিলাদেরটাই যাব। সাদে উঠে দেখি মিথিলা সাদের এক কোণে দাঁড়িয়ে আছে। আমি পেছন থেকে ডাক দিলাম, মিথিলা। আইসোস? কিছু বলবে তুই? আমার মাথায় খুব চাপ উঠছিল। হঠাৎ কেউ এভাবে ডাকলে আমার কলিজা শুকিয়ে যায়, বুক কাঁপতে থাকে। আজ তোর ব্যতিক্রম কিছুই নয়। আসিফ, তোকে একটা কথা এখনো হয়নি বলা। বল, কি কথা? তোকে অনেক ভালোবাসি। জানি, আমিও তোকে অনেক ভালোবাসতাম, এখনো ভালোবাসি, কিন্তু বাস্তবতা আমাদের মেনে নিতে হবে। আমার জীবনটা কেন এমন হলো বলতে পারবি? যখন তোর জন্য প্রথম ভালোবাসা জন্মে, বড় আপুর ভয়ে বলতে পারি নাই। যখন সেই ভয় কাটিয়ে উঠছিলাম, তোকে বলবো বলবো করছিলাম, তখন আমার জীবনে চলে আসলো দুঃস্বপ্ন। আর সেই স্বপ্নে তোকেই শাস্তি ভোগ করতে হয়েছে।
মিথিলা, তুই কি তাহসান ভাইকে নিয়ে সুখী না? রিমির ভালোবাসা যখন মিথিলাকে ভুলিয়ে দিয়েছে, তাহসান ভাই অবশ্যই আমাকে ভুলিয়ে দিবে, আর তখন তো এই আবেগী কথা মনে আসতো না। আম্মু মনে হয় ডাকতেছে, আমি যাই। মিথিলা তার চোখের পানি মুছতে মুছতে চলে যায়। মিথিলা আজ হঠাৎ এমন কেন করলো? মিথিলাকে নিয়ে আমার ভাবতে ইচ্ছে করছে না, কিন্তু তারপরও মাথার মধ্যেই নানা প্রশ্ন ঘুরছে। মিথিলা তাহসান ভাইকে নিয়ে সুখী তো? কাল রাত থেকে কোনো এক কারণে রিমি রেগে আছে আমার ওপর, কিন্তু কারণটা কি আমি এখনো জানি না। সকালে অনেকবার ফোন দিয়েছি, রিসিভ করে নাই। আমার একটা বড় প্রবলেম হলো আমি রাগ অভিমান সহজে ভাঙাতে পারি না, কারণ আমি আসলে ততটা রোমান্টিক নই। আমি যে রোমান্টিক নই এটা অনেকেই বুঝতে পেরেছেন, রিমিও জানে আমি রোমান্টিক নই। রিমির কথা হলো আমি যেমন আছি তেমনই রিমির পছন্দ। রিমির সাথে অনেকক্ষণ কথা বললাম, শুনেছি রোমান্টিক হতে আহ্লাদ করে বাবুসোনা ডাকতে হয়। রিমির রাগ কমেছে, আর আমি এগুলোই অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু দুঃখিত এই অংশটা দিতে পারলাম না, কারণ আমার রোমান্টিক কথা শুনে হয়তো আপনার হাসি পাবে, আর প্রতিটা মানুষ চাই সে যেন হাসির পাত্র না হয়। আজ আমার গায়ে হলুদ সব কিছু ঠিকঠাক, কিন্তু সাদিয়া নেলায় ঠিক নেই। আজ একটু বেশি বেশিই করছে। মামনিও চলে এসেছে, সন্দেহ করলেই আমি বাস খাবো, কারণ ছেলেটা যে আমার বন্ধুর ছোট ভাই। সাদিয়া আর নিলয়কে কখনো কখনো ঘরের বাইরে দৌড়াদৌড়ি, স্টেজের ফুল সাজানো নিয়ে মনে হয় সাদিয়া কয়েকটা নিয়ে গেছে। হাতের মধ্যে ফুল নেই, ঘোরাঘুরি, মাঝে মাঝে চোখের আড়াল। কিছুক্ষণ আগে আম্মু বলে গেছে আমার বন্ধুর ছেলে, না মানে ছোট ভাইকে যেন সাদিয়ার সাথে একটু কম মিশতে বলি। আব্বু নাকি অন্যরকম কিছু ভাবছে, তা যেন সাদিয়ার আম্মুকে না ভাবতে হয়। একে একে হলুদ দিচ্ছে, আর সাদিয়ার নিলয় আমার ঠিক বরাবর দুইজন চেয়ারে বসে হাসাহাসি আর ফুল আদান প্রদান। কি প্রেম করছে! আমি এত বছর প্রেম করে এরকম মজা নিতে পারি নাই কখনো। সামনে ভিডিও হচ্ছে, পারছি না উঠে গিয়ে এগুলোকে আলাদা করতে। ইশারায় সাদিয়াকে ডাকলাম। সাদিয়া আমার কাছে আসার পর বললাম, বোন তোর পায়ে ধরি, এত ক্লোজ হইস না, বাড়ির সবাই বাজে মাইন্ডে নিচ্ছে। কেউ কিছু বুঝবে না, তুমি হলুদ পরো। বলেই সাদিয়া চলে গেল। সাদিয়ার নিলয় একই সাথে হলুদ দিয়ে গিয়েছে, কিছুই বলার নাই। মামনি চোখ পাকানি দিচ্ছিল। অনুষ্ঠান শেষ হওয়ার পর রুমে যেতেই আব্বু আমাকে ঠাস করে চড় বসিয়ে দিল। চড় খেয়ে নির্লজ্জের মতন দাঁড়িয়েছিলাম। আব্বুর হাতে এরকম ছোটোখাটো বিষয়ে অনেক চড় খাইছি। বলতে পারেন আব্বুর হাতে চড় খাওয়া আমার অভ্যাসে পরিণত হয়েছে। প্রতিটা চড়েরই একটা করে কারণ থাকে। আজ আমাকে যে কারণে চড় দিয়েছে তার কারণ হলো নিলয় আমার বন্ধুর ছোট ভাই। আমার সাথে আসা অতিথি কোনো ভুল করলেই তার দায়ভার আমাকেই নিতে হবে। আব্বু, কাল আমার বিয়ে, আজ আপনি সবার সামনে চড় দিচ্ছেন আমাকে? কাল তোর বিয়ে, না হলে শুধু চড় না আরো কিছু দিতাম। তোর বন্ধুর ছোট ভাই শাকিল আর সাদিয়া যে প্রেম করে বেড়াচ্ছে তুই জানিস? কি বলেন আব্বু? আমি কি জানি নাকি এইসব? বিয়ে নিয়ে সারাদিন ব্যস্ত থাকি, এইসব তো আমার চোখেই পড়ে নেই। শোন, চরটা তোর বন্ধুর ভাইকে দিতাম, অতিথি বলে কিছু বলিনি। তোকে চরটা দিলাম যেন শুধু শুধু চর খাওয়ার রাগটা ছেলেটাকে দিতে পারোস। আচ্ছা, আমি বলে দিব। তবে আব্বু, আমার মনে হয় প্রেম ভালোবাসায় ছেলেদের সাথে সাথে মেয়েদেরও সমান অপরাধ থাকে। কি বলতে চাচ্ছিস? সাদিয়াকেও না মিশতে বলবেন। শোনেন, তালি কিন্তু এক হাতে বাজে না। সাদিয়াকে ডেকে আন। আমি সাদিয়াকে আড্ডা দর থেকে ডেকে নিলাম। আঙ্কেল, আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি। ওই ছেলেটার সাথে কি চলছে এগুলো? কিছু না তো, বিয়ে তো, তাই দুষ্টুমি করছিলাম একটু। কেন আঙ্কেল? ওই ছেলের সাথে মিশবে না। তোমার আম্মু এসব দুষ্টুমি ফাজলামি দেখে সব দোষ আসিফকে দিচ্ছে। আসিফ ছেলেটাকে এনেছে, তাই শুধু শুধু আসিফকে চর বসিয়ে দিয়েছি। আমি চাই তোমাদের কোনো ভুলে আসিফ যেন কথা না শুনে। আব্বু চলে গেল। হ্যাঁ, এবার খুশি তো তুই? সরি ভাইয়া, আঙ্কেল এতটা রাগ দেখাবে বুঝি নাই। আচ্ছা যা, আমি ঘুমাবো। ঘুমানোর আগে রিমির সাথে কথা হলো। রিমির নাকি ঘুম আসছে না, তাই আমার চোখে ঘুম থাকা সত্ত্বেও সারা রাত জেগে কথা বলতে হবে। সকালে বাড়িতে হইচই পড়ে গেছে, চোখে অনেক ঘুম, রাতে ঘুম হয় নাই। তাই এই চিল্লাপাল্লায় ঘুমানো চাই নাকি? বিকল্প পদ্ধতি নিয়েছি। কানে হেডফোন গুঁজে কখন যে ঘুমিয়েছি মনে নাই। মনে হয় না বেশিক্ষণ ঘুমোতে পেরেছি। বাইরে থেকে ডাকাডাকি করছে, কিছুক্ষণ ভাবের আওয়াজ, আবার সুমি আপুর আওয়াজ। এই দুজন ছাড়া আরও অনেকের কণ্ঠ চিনি না। মোবাইলটা হাতে নিয়ে দেখেছি 10টা বেজে গেছে। দরজা খুলে দেখি অনেকেই দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, এতজন একসাথে?
আজ আমার বিয়ে নাকি? ভুলে গেছো? যার বিয়ে তার খবর নাই। পরের লাইন আমি জানি, আর এই বাক্যটি আমার জন্য প্রযোজ্য না, কারণ এই বিয়ের আয়োজনেই আমার ভূমিকা বেশি ছিল। যদিও বিয়েটা আমার, তাছাড়া বাড়ির ছোট ছেলেও, আর প্রতিটা বিয়েতে আমার আনন্দটাই বেশি থাকে। হয়েছে, চাপা মারতে হবে না, বাইরে চলো, সবাই অপেক্ষা করছে। যাও, ফ্রেশ হয়ে আসছি। আমি ফ্রেশ হয়ে বাইরে যেতেই বিয়ের কার্যক্রম শুরু। গোসল করানোর সাথে সাথে রং খেলা সবই চলছে। অবশেষে বরযাত্রী নিয়ে শ্বশুরবাড়িতে হানা দিলাম। বউ নিয়ে ফিরবো সেই প্রতিজ্ঞা নিয়ে গিয়েছিলাম শ্বশুরবাড়ি। নিজের বিয়ের এত বর্ণনা দেওয়া যায় না। কিছুক্ষণ পর রিমিকেও আমার পাশে বসিয়ে দেওয়া হলো। রিমি আমাকে ফিসফিস করে বলছে, কেমন লাগছে? রিমিকে দেখতেই অসম্ভব সুন্দর লাগছে। আমি বলি নাই, কানে কানে অনেকে বলে গেছে। লোকের কথায় কান দিতে নাই। রিমিকে আমি আবার পর্যবেক্ষণ করেছি। না, ভালোই লাগছে। অনেকক্ষণ পরে রিমিকে বললাম, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে। রিমি রেগে গিয়ে বলল, কি ব্যাপার, এতক্ষণ পরে কেন বলছো? আমি বললাম, আশেপাশে এতগুলো মেয়ে দেখে হ্যাং হয়ে গিয়েছিলাম, তাই দেরি হয়েছে। রিমিকে বিয়ে করে বাসায় নিয়ে আসলাম। বাসর ঘরে আম্মু আমাদের বলে গেল এই বংশের প্রদীপ জ্বালানোর জন্য। বংশের প্রদীপ কি তা তো বুঝিনি। ভাই ভাবির বিয়ে হয়েছে 4-5 বছর, এখনও বাচ্চা হয় নাই। অনেক চেষ্টার পরও ফলাফল নেই। আম্মুর কথা শুনে রিমি আনন্দে মেতে উঠল। রিমিরও অনেক স্বপ্ন, রিমির বেবি হবে, মেয়ে বেবি হবে। কিন্তু আমার এসবেই পরিকল্পনা নেই। কারণটা টাকা পয়সা না, রিমির বয়স কম। এই বয়সে বাচ্চা নেওয়ার রিস্ক। আমাদের বাসর হলো, বিয়ের অনুষ্ঠানগুলোও শেষ। হাসিতে খুশিতে কাটছে আমাদের জীবন। 1 মাস পর আব্বুর শরীর খারাপ, হাসপাতালে ভর্তি কয়েকদিন ধরেই। এলাকায় আমাদের অনেকগুলো প্রজেক্ট আছে, মাছের খামার, মুরগির খামার, গরুর খামার। আব্বু অসুস্থ থাকায় ভাইয়া সেগুলো পরিচালনায় হিমশিম খাচ্ছে। আমাদের খামারগুলো থেকে আলহামদুলিল্লাহ অনেক টাকাই আয় হয়। তাই সিদ্ধান্ত নিয়েছি আমার পড়ালেখার এখানেই সমাপ্তি। যদি সুযোগ হয় পরীক্ষাগুলো দেব। আব্বু অসুস্থ থাকায় রিমি আমাদের বাসায়। মাঝে মাঝে কিছুদিন শ্বশুরবাড়িতে ছিলাম। ভার্সিটি যাওয়া আসা হয়েছে। দিন দিন আব্বুর অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে। হঠাৎ একদিন আব্বু আমাকে আর ভাইয়াকে ডেকে নিয়ে বলল, আমি মনে হয় আর বাঁচব না, শরীরে মনে সেরকম বল পাচ্ছি না। তোরা 2 ভাই কখনো আলাদা হোস না, মিলে থাকবি আর খামারগুলোর যত্ন নিবি। আব্বুর কথাগুলো ছড়িয়ে যাচ্ছিল। আমি আব্বুর হাত ধরে কান্না করছিলাম। আব্বুর হাতটা আমার ধরে থাকা অবস্থায় আব্বু এই দুনিয়ার মেয়া ত্যাগ করেই পরকালে পাড়ি জমান। মুহূর্তের মধ্যেই মনে হচ্ছিল আমার সাহস, ভরসা সব কিছু যেন হারিয়ে গেল। চারদিক অন্ধকার দেখছিলাম। হাউমাউ করে কাঁদতে থাকি। জানাজানির পর লোকজন জড়ো হতে শুরু করে, আমাদের সান্ত্বনা দেয়। একদিন সবাইকেই চলে যেতে হবে। নামাজ পড়ে দোয়া করলে আব্বুর আত্মা শান্তি পাবে। আব্বুকে জানাজা দিয়ে চিরদিনের জন্য কবর দিয়ে আসি। আব্বুর জন্য মন কেমন করে। শাসন বেশি করলেও আব্বু আমাকেই বেশি ভালোবাসতেন। আব্বুর জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করি। মনের মধ্যেই মরণের ভয় চলে আসে, আমাকেও একদিন মরতে হবে। তবে কেন এই দুনিয়ার মোহে নিজের পরকালকে কঠিন করব? এই দুনিয়া কিছুই না। এই দুনিয়ায় কত গুনাহ করেছি তার কোনো হিসেব নেই। গোপনে যত পাপ করেছি কেউ জানে না। যৌবনের তাড়নায় গুনাহ, মোবাইলে গুনাহ, এই গুনাহের খবর দুনিয়ার কেউ জানে না। আমার মাও জানে না, আপনিও জানেন না। আল্লাহ যদি মাফ না করে পরকাল সহজ হবে না। শুধু আমি নিজেকে পরিবর্তন করলে হবে না, রিমিকেও পরিবর্তন করতে হবে। রিমি আছে ঢাকাতেই, পড়ালেখা চালিয়ে যাচ্ছে। আমি আর ভাইয়া মিলে আব্বু রেখে যাওয়া প্রজেক্ট দেখাশোনা করছি। এভাবে চলে গেল আরও 1 মাস। রিমিকে নিয়ে আসার জন্য চাপ দিচ্ছে রিমি। আমাকে ছাড়া রিমি থাকতে পারে না। আপনাদের বলতে ভুলে গেছি, রিমি মা হতে চলেছে, আর মেয়ে বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি। রিমি অনেক খুশি, সাথে আমার পরিবারের সবাই খুশি। রিমিকে বাসায় নিয়ে আসলাম। রিমি আগের মতন নাই, বেপর্দা সেজে গুজে থাকে না, সবসময় পর্দায় থাকে। আমিও আল্লাহর কাছে নেককার সন্তান পাওয়ার জন্য প্রতি নামাজে দোয়া করি। রিমির বেবি হবে সবচেয়ে বেশি আনন্দে আম্মু আর ভাবি। রিমিকে অনেক যত্ন নেয়। আজ রিমি এবার ঢাকাতে চলে যাওয়ার কথা। ফজরের নামাজ পড়ে বাসায় এসে দেখি রিমি গোছানো ব্যাগ থেকে সবকিছু বের করছে। ব্যাপারটা বোঝার জন্য রিমির কাছে গেলাম। কি হয়েছে রিমি, আজ যাবে না? আসিফ, তুমি আমাকে ভালোবাসো না একটু? রিমির এমন কথার কারণ কি? কে বলেছে?
আমি তোমাকে আমার থেকেও বেশি ভালোবাসি, কিন্তু আজ হঠাৎ এ কথা কেন? তুমি আমায় চলে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছ কেন? তুমি জানো না আমি তোমাকে ছাড়া থাকতে পারি না? আমারও তোমাকে ছাড়া থাকতে কষ্ট হয়, কিন্তু তোমার স্বপ্ন পূরণের জন্য একটু হলেও দুজন দুই জায়গায় থাকতে হবে। আসিফ, আমি ঠিক করেছি, আমি আর তোমাকে ছাড়া থাকবো না। মানে আমি তোমার সাথে থাকবো, তুমি যেখানে আমিও সেখানে। আর আমার কোনো স্বপ্ন নেই, আমার স্বপ্ন তো তুমি। তোমার ভালোবাসা পেলেই হলো, আমার স্বপ্ন পূরণ করতে হবে না। রিমির কথায় আমি কতটা খুশি হয়েছি বোঝাতে পারবো না। তবে রিমিকে কখনো বলে নাই, রিমি তুমি এখানে থাকো, তোমার লেখাপড়ার দরকার নেই। যদিও রিমি আমার স্ত্রী, তারপরেও রিমির ভবিষ্যৎ নিয়ে আমার কোনো জোর খাটানো ঠিক না। বাড়ির সবাই জানে রিমি আজ চলে যাবে। আমাদের কথার মাঝে আম্মু এসে বলল, রিমি, নাস্তা করতে আসো, নয়তো দেরি হলে বাস মিস করবে। আম্মু, আমি আর কোথাও যাচ্ছি না, আমি আপনার কাছেই থাকবো। কিন্তু লেখাপড়ার কি হবে? এটা সুযোগ পেলে হয়ে যাবে, সমস্যা নেই। তবে আপনাদের ছাড়া আমি ওইখানে ভালো নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানেই থেকে যাও। আজ রিমি প্রচণ্ড প্রসব বেদনায় কাতরাচ্ছিল। কিছুক্ষণ আগে রিমিকে হসপিটালে নিয়ে আসা হয়েছে। আসার পথে রিমি আমার পাশে ছিল। রিমি আমার হাতটা শক্ত করে ধরে রেখেছিল। রিমি বলেছিল, আসিফ, তুমি আমাকে মাফ করে দিও। আমি মনে হয় আর বাঁচব না। যদি এমন একটা অবস্থা হয় দুজনের একজন ভালো থাকবে, তাহলে যেন আমার মেয়েটাই এই পৃথিবীর আলো দেখতে পায়, আমাকে আমার মেয়ের মাঝেই খুঁজবে।